বিলাই আর পুরুষ মানুষ এই দুই জাতের কোনো বিশ্বাস নাই। দুটাই সুকসুকানি জাত। যাও, ভাত খাইতে যাও। আমি বসতাছি। যাও কইলাম। সুরাইয়া রান্নাঘরের দিকে রওনা হলো। রান্নাঘরে না যাওয়া পর্যন্ত তার শাশুড়ি এই একটা বিষয় নিয়েই কথা বলতে থাকবে। ভাত খাও, ভাত খাও, ভাত খাও। গ্রামের মানুষদের কাছে ভাত খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ইমুনকে রাতে খাওয়ানোর সময় সুরাইয়ার প্রচণ্ড খিদে পেয়েছিল। খিদের যন্ত্রণায় নাড়ি পাক দিচ্ছিল। এখন একেবারেই খিদে নেই, বরং বমি বমি ভাব হচ্ছে। এক গ্লাস লেবুর শরবত বানানো যায়। ঘরে আর কিছু থাকুক আর না থাকুক, লেবু আছে। ইমুনের বাবা লেবু ছাড়া ভাত খেতে পারে না, গরম ভাত ছাড়া খেতে পারে না। পাতে যখন ভাত দেয়া হবে তখন সেই ভাতে ফ্যান মাখা থাকতে হবে। ফ্যান ভাত থেকে ধোঁয়া উঠতে থাকবে। এমন গরম ভাত মানুষ কপ কপ করে কিভাবে যে খায় কে জানে। সুরাইয়া চুলা ধরালো। রাতের বেলা হাসান যখন বলে ভাত বাড়ো, খিদে লেগেছে, তখনই সে চুলা ধরিয়ে আধা পটি চাল দিয়ে দেয়। হাসানের হাত মুখ ধুয়ে টেবিলে খেতে আসতে আসতে চাল ফুটে যায়। আজকের অবস্থা ভিন্ন। ভাত রাধা থাকুক, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা। ভাত রাঁধতেও তো কিছু সময় যাবে। আকলিমা বেগম মেঝেতে পা ছড়িয়ে বসেছেন। তিনি চেয়ারে বসতে পারেন না, খাটেও বসতে পারেন না। রাতে ঘুমাবার সময়ও মেঝেতে চাদর বিছিয়ে ঘুমান। সুরাইয়া মেঝেতে মশারি টানিয়ে দিতে চেয়েছিল, তিনি রাজি হননি। মশারা নাকি তাকে কামড়ায় না। বুড়া মানুষের রক্তে কোনো টেস্ট নাই গো বৌমা। শাইল্লে মশা বয় ঠিকই, কামড় দেয় না। আজ আকলিমা বেগমকে মশা কামড়াচ্ছে। তিনি এর মধ্যে কয়েকটা মশা মেরে ফেলেছেন। মৃত মশাগুলো জড়ো করেছেন, যেন এরা মহামূল্যবান কোনো প্রাণী। এদের মৃতদেহগুলোর প্রয়োজন আছে। আকলিমা বেগমের বুক ধড়ফড় করছে। এত রাত হয়ে গেল, ছেলে বাসায় ফিরছে না কেন? এই বয়সে সবচেয়ে খারাপটাই আগে মনে হয়। ভয়ঙ্কর কিছু ঘটে গেছে কি? আজকের রাতটা কি ভয়ঙ্কর কোনো রাত? তার ৭০ বছরের জীবনে অনেক ভয়ঙ্কর রাত এসেছে এবং চলেও গেছে। হাসানের বাবার মৃত্যুর কথাই ধরা যাক। কবুতরের খুপড়িতে হাত দিয়েছে, কবুতর ধরবে। নতুন আলু দিয়ে কবুতরের মাংস রান্না হবে। হাত দিতেই হাত টেনে নিল। রাঙা বউ, ইঁদুরে কামড় দিছে। কবুতরের বাসাত ইঁদুর? না, ইঁদুর না, সাপ, বিরাট এক সাপ। তাদের চোখের সামনেই কবুতরের খোপ থেকে বেরিয়ে এলো এক সাপ। দুজনই হতবম্ব। আকলিমা বেগম দিশা হারালেন না। সঙ্গে সঙ্গেই পাটের কোষ্ঠা দিয়ে হাত বাঁধলেন। ওঝা আনতে লোক পাঠালেন। কালা গরুর দুধে হাত চুবিয়ে রাখলেন। সাদা বর্ণের দুধ যদি কালচে হয়ে যায় তাহলে বুঝতে হবে জীবনের আশা নেই। দুধ কালচে হলো না। আকলিমা বেগম আশায় আশায় বুক বাঁধলেন। ওঝা এসে পড়ল দুপুরের মধ্যে। ঘণ্টাখানিক ঝাড়ফুঁকের পর বাঁধন খোলা হলো। মানুষটা শান্তির নিঃশ্বাস ফেলে বলল, হাত জ্বল্লা যাইতেছিল, এখন ব্যথা কমছে। পানি খাবো বউ, পানি দাও। পানি আনা হলো। পানির গ্লাস হাতে নিয়ে মুখে দেবার আগেই লোকটা মারা গেল। এইসব কথা আকলিমা বেগম মনে করতে চান না, তবুও মাঝে মধ্যেই মনে পড়ে। লোকটা পানি খেয়ে মরতে পারল না, ভরা গ্লাস হাতে নিয়ে ধরফর করে মরে গেল। এই দুঃখ কম কি? জগতের কোনো দুঃখই কম না। ছোট দুঃখ, বড় দুঃখ, সব দুঃখই সমান। আজ তার জন্য কি দুঃখ অপেক্ষা করছে কে জানে। মন শক্ত করে রাখতে হবে। বাচ্চা বউটার দিকে তাকিয়ে মন শক্ত করতে হবে। বাচ্চা মানুষ, দুঃখ পেয়ে অভ্যাস নেই। বউটাকে ভুলিয়ে ভালিয়ে রাত পার করতে হবে। দিনের বেলা যে কোনো কষ্টই সহনীয় মনে হয়, রাতে ভিন্ন ব্যাপার। কিছু কিছু রাতকে এই জন্যই বলে কাল রাত। কাল দিন বলে কিছু নেই। এটাও একটা আশ্চর্য ব্যাপার। তিনি তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় দেখেছেন, নরম মেয়েগুলো কঠিন বিপদ সামাল দিতে পারে, শক্ত মেয়েগুলি পারে না, চিত হয়ে পড়ে যায়। এই শক্তের একটা গ্রাম্য নাম আছে,
চিত শক্ত। আম্মা, চা নেন। আকলিমা বেগম চায়ের কাপ হাতে নিলেন। শহরে এলে তার চা খাবার রোগে ধরে। বউটা এই ভয়ঙ্কর সময়েও চা বানিয়েছে, এটা ভালো লক্ষণ। মন শক্ত আছে, আসল বিপদ সামাল দিতে পারবে। বৌমা, কয়টা বাজে? 2:25। রাত কাটতে বেশি দেরি নাই। তুমি ভাত খাইছো? হুম। তুমি ভাত খাও নাই, মিছা কথা বলছো। মুরব্বীদের সাথে মিছা কথা বলা ঠিক না। যাই হোক, চেয়ার টান দিয়ে আমার সামনে বও, তোমার লগে আলাপ আছে। সুরাইয়া চেয়ার টেনে বসল। কেন জানি তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। বৌমা, মন দিয়ে শোনো, আমি একটা গোনা গুনছি। গোনার মধ্যে পাইছি হাসান ভালো আছে, কাজী মন খারাপ করবা না। সে আসবো সকাল সকাল। কি গোনা গুনছেন? সেইটা তুমি বুঝবা না, আমি পুরানকালের মানুষ, আমি অনেক গোনা জানি। আকলিমা বেগম কোনো গোনা জানেন না। বাচ্চা মেয়েটার মন শক্ত করার জন্য কিছু মিথ্যা কথা বলা, এই মিথ্যা বলার জন্য তার পাপ হচ্ছে, আবার মেয়েটার মন শক্ত করার জন্য পূর্ণ হচ্ছে। পাপ পুণ্যে কাটাকাটি, মানে সমান সমান। ইমন জেগে উঠেছে, কাঁদছে, তাকে বাথরুম করাতে হবে। সুরাইয়া ছেলের কাছে গেল। আকলিমা বেগম আরাম করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। ছেলে ফিরছে না, এই দুশ্চিন্তা এখন আর তার মাথায় নেই। গোনার ব্যাপারে যা বলেছেন তার সবটাই মিথ্যা। বাচ্চা মেয়েটাকে শান্ত করার জন্যই বলা। বউটা তাকে দেখতে পারে না, কিন্তু তিনি বউটাকে খুবই পছন্দ করেন। মেয়েটার মনে দরদ আছে, স্বামীর জন্যে সে খুবই ব্যস্ত। আকলিমা বেগমের ঘুম পাচ্ছে, তিনি বারান্দা থেকে উঠলেন। কিছুক্ষণ ঘুমালেও কাজে আসবে। সকালে কোন ভয়ঙ্কর সংবাদে সে উপস্থিত হয় কে জানে। ইমন বাথরুম করল, পানি খেল, সবকিছুই ঘুমের মধ্যে। সুরাইয়া তাকে বিছানায় শুইয়ে দিল। ঘুমের মধ্যেই সে বিড়বিড় করে কথা বলছে, আবার মাঝে মাঝে দাঁত কটকট করছে। পেট কৃমি হয়েছে কিনা। যেভাবে চিনি খায়, পেটে কৃমি হওয়াটা বিচিত্র না। সুরাইয়া ক্লান্ত গলায় ডাকল, ও বাবু, ও বাবু। ইমন ঘুমের মধ্যে বলল, কি? তোমার বাবা আসছে না? কেন আসছে না গো বাবু? আমার খুব অস্থির লাগছে গো সোনা। ইমন বলল, ও। আর তখনই বারান্দায় রাখা পানির বালতি থেকে পায়ে পানি ঢালার শব্দ হলো। এই শব্দ সুরাইয়ার পরিচিত শব্দ। ইমনের বাবা বাইরে থেকে এলেই প্রথম যে কাজটা করে, বালতি থেকে পানি নিয়ে পায়ে ঢালে। তার জন্য বালতি ভর্তি পানি এবং একটা মগ বারান্দায় রাখা থাকে। সুরাইয়ার শরীর ঝিমঝিম করছে। ছুটে গিয়ে যে দেখবে সেই শক্তিও তার নেই। বারান্দায় যেতে ভয় লাগছে। গিয়ে যদি দেখে সে না, ইমনের দাদি নামাজের অজু করছেন। রাত বিরেতে অজু করার অভ্যাস তার। নামাজের জন্য অজু করেন, তারপর নামাজ পড়তে ভুলে যান। সুরাইয়া উঠল, বারান্দায় এসে দাঁড়ালো। ইমনের বাবা না, ফিরোজ বালতি থেকে পানি নিয়ে পায়ে ঢালছে। ফিরোজ বলল, কি হয়েছে ভাবি? এভাবে তাকিয়ে আছো কেন? সুরাইয়া জবাব দিতে পারল না, তার মাথা ঘুরিয়ে উঠল। সে হাত বাড়িয়ে দেয়াল ধরতে চেষ্টা করল, ধরতে পারল না। ফিরোজ ছুটে এসে ধরে ফেলার আগেই মেঝেতে পড়ে গেল। ইদানিং ফিরোজের একটা সমস্যা হচ্ছে, রিকশায় চড়তে পারে না সে। রিকশায় চড়লেই মনে হয় কাত হয়ে রিকশা পড়ে যাবে, সে ছিটকে পড়বে রিকশা থেকে। তাকে রাস্তা থেকে টেনে তোলার আগেই পিছনে সমগ্র বাংলাদেশ 60 টন লেখা একটা ঘাতক ট্রাক তাকে চাপা দিয়ে চলে যাবে। মৃত্যুর আগ মুহূর্তে সে পট পট জাতীয় মুড়ি ভাজার মতো শব্দ শুনবে। শব্দটা ট্রাকের চাকার নিচে তার মাথার খুলি ভাঙার শব্দ। মৃত্যুর আগের মুহূর্তে যে গন্ধ তার নাকে ঢুকবে, সে গন্ধ হলো পেট্রোলের গন্ধ এবং ট্রাকের চাকার গন্ধ। ফিরোজ বুঝতে পারছে তার মানসিক কিছু সমস্যা হচ্ছে। সমস্যাটা মনে হয় বাড়ছে। রিকশায় উঠেই সে সারাক্ষণ পিছনের দিকে তাকিয়ে থাকে। এই বুঝি ট্রাক এলো। বিদেশে এ জাতীয় সমস্যা হলে লোকজন আতঙ্কে অস্থির হয়ে গিয়ে মানসিক ডাক্তারের কাছে চলে যায়।
বাংলাদেশে এর চেয়ে ভয়াবহ সমস্যা নিয়ে লোকজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো ঘোরাফেরা করে, সে যেমন করছে। ফিরোজের ধারণা সে পুরোপুরি না হলেও অস্বাভাবিক একজন মানুষ, যে রিকশা পছন্দ করে না, তারপরও প্রায় সারাদিনই রিকশার উপরে থাকে। রিকশা ভাড়া করে ঘন্টা হিসেবে, সারাদিনের জন্য ভাড়া করলে সস্তায় পাওয়া যায়। সূর্যোদয় থেকে সন্ধ্যা পর্যন্ত ভাড়া 200 টাকা। দুপুরের খাবার, বিকেলের নাস্তা এবং মাঝে মধ্যে চা, এই 200 টাকার বাইরে। এর মধ্যে বেশ কয়েকবার ফিরোজ সারাদিনের জন্য রিকশা ভাড়া করেছে, আজও করেছে। গত কয়েক মাস ধরে তাকে বিচিত্র সব জায়গায় অদ্ভুত অদ্ভুত সময়ে যেতে হয়। আজ দুপুর 2টোয় এক ভদ্রলোকের সঙ্গে সে দেখা করবে। ভদ্রলোকের নাম রকিব। তিনি নাকি থিওসফিক্যাল সোসাইটির সদস্য, বিখ্যাত মিডিয়াম। হারানো মানুষ সম্পর্কে অনেক কিছু বলতে পারেন। অনেকের অনেক হারানো ছেলেপুলে সম্পর্কে নির্ভুল সংবাদ দিয়েছেন সে। ভদ্রলোক ফ্রড না, কারণ তিনি কোনো টাকা পয়সা নেন না। তবে ফ্রড না হলেও বিরক্তকর মানুষ তো বটেই। কয়েকদিন পর পর আসতে বলেন এবং অদ্ভুত অদ্ভুত সময়ে আসতে বলেন। দুপুর 2টা, বিকাল 3:30। ভদ্রলোক কথা বলতে পছন্দ করেন। সব কথাবার্তাই পরকাল, তন্ত্রমন্ত্র, ভূতপ্রেত বিষয়ক। দুপুরবেলা ভূতপ্রেতের কথা শুনতে ভালো লাগে না। ফিরোজ গম্ভীর মুখে শুনে যায়। গত কয়েক মাসে ফিরোজের অদ্ভুত কিছু অভিজ্ঞতা হয়েছে। তার ধারণা এই অভিজ্ঞতা না হলেও কোনো ক্ষতি ছিল না। প্রথম অভিজ্ঞতা হলো, মানুষের মূল্য খুবই সামান্য। 10,000 টাকা হারিয়ে গেলে 20 বছর পরেও সেই টাকার শোকে মানুষ কাতর হয়। মানুষ হারিয়ে গেলে 20 দিন পরেই আমরা মোটামুটিভাবে তাকে ভুলে যাবার চেষ্টা করি। দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে, হারানো মানুষ খুঁজে বের করার মতো পদ্ধতি বাংলাদেশে নেই। থানায় গেলে পুলিশ অফিসার বিরক্ত মুখে বলেন, জিডি এন্ট্রি করুন, বলেই তিনি হাই তুলেন। মানুষ হারানোর সংবাদ পুলিশের কাছে হাই তোলার মতো ব্যাপার। ফিরোজ থানার সেকেন্ড অফিসারের হাই অগ্রাহ্য করেই জিডি এন্ট্রি করিয়েছিল। তারপর জিজ্ঞেস করেছিল, এখন কি? সেকেন্ড অফিসার বিস্মিত হয়ে বললেন, এখন কি মানে? জিডি এন্ট্রি তো করানো হলো, এখন আপনারা কি করবেন? আমরা অ্যাকশন নেব। কি অ্যাকশন নেবেন? কি অ্যাকশন নেব সেটা তো আমাদের ব্যাপার, আপনার কিছু না। ফিরোজ অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, আমি আসলে জানতে চাচ্ছি, নিখোঁজ মানুষের বিষয়ে আপনারা কি করেন? সব থানায় ইনফর্ম করা হয়। তারপর? তারপর মানে? সব থানায় আপনারা জানালেন। তারপর থানাগুলি থেকে কি করা হয়? সেকেন্ড অফিসার বিরক্ত হয়ে বললেন, সত্যি কথা জানতে চান? কিছুই করা হয় না। কিছুই করা হয় না? কি করা হবে? আপনার কি ধারণা থানার স্টাফ হারিকেন জ্বালিয়ে আপনার ভাইকে খুঁজতে বের হবে? খুন, ধর্ষণ, ডাকাতি দেখেই এরা কুল পায় না। মানুষ খুঁজে বের করবে কখন? রেকর্ডের জন্য রেখে দেই, একটা রেকর্ড থাকলো। থানার রেকর্ডের গুরুত্ব অনেক বেশি। এই রেকর্ড থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বের হয়ে আসে। এমনও তো হতে পারে যে আপনি আপনার ভাইকে খুন করে ডেড বডি গুম করে থানায় এসে জিডি এন্ট্রি করালেন। ভাই মিসিং। হতে পারে না? জি না, হতে পারে না। আপনার কাছে হতে পারে না, কিন্তু অনেকের কাছে হতে পারে। আমার চাকরি বেশি দিন হয়নি, এর মধ্যেই এ ধরনের কেস গোটা 10 পেয়েছি। বলেন কি? খুব বেশি দুশ্চিন্তা করবেন না। অল্প বয়সী মেয়েটে হারিয়ে গেলে টেনশনের একটা ব্যাপার থাকে। মেয়েদেরকে বিদেশে পাচার করে দেয়া হয়। যৌনকর্মী হিসেবে বিদেশে বাংলাদেশি মেয়েদের সুনাম আছে। কি বলেন এসব? শুনতে খারাপ লাগছে? সত্যি কথা শুনতে সব সময় চিরতার পানির মতো লাগে। চিরতার পানি খেয়েছেন? না খেলে খাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর খেতেন। শরীরের জন্য ভালো। শরীরটা ভালো রাখুন। হেলথ ইজ ওয়েলথ। তাহলে আমি কি ধরে নেব আপনারা আমার নিখোঁজ ভাই সম্পর্কে কিছুই করবেন না? কিছুই ধরে নেবেন না। একটা ভালো উপদেশ দেই, শুনুন। ভাইয়ের ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে থাকুন। চালু পত্রিকাগুলোতে প্রতিদিন বিজ্ঞাপন দিন। খবরদার, কোনো পুরস্কার ঘোষণা করবেন না। পুরস্কার ঘোষণা করেছেন কি মরেছেন।
জীবন অতিষ্ঠ হয়ে যাবে। ভালো একটা উপদেশ ফি ছাড়া আপনাকে দিলাম। গত কয়েক মাসে ফিরোজের অন্যতম ও প্রধান কাজ হয়েছে উপদেশ শোনা এবং প্রতিটি উপদেশ মানার চেষ্টা করা। পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে, শুরুতে প্রতিদিন, তারপর সপ্তাহে একদিন, তারপর একটি পত্রিকায় প্রতি 15 দিনে একবার, শুধু দেশীয় পত্রিকায় না। একজনের উপদেশ শুনে জাতিসংঘের মিসিং পারসন ব্যুরোতে $20 খরচ করে নাম এন্ট্রি করিয়েছে। এরা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল এবং শরণার্থী মিসিং পারসনের তালিকা তৈরি করে। আর একজন ফিরোজকে বলল ফিসফিসানি গলায়, পাসপোর্ট অফিসে খোঁজ নাও, তোমার ভাই রিসেন্টলি কোনো পাসপোর্ট করিয়েছে কিনা। মানুষের ভেতর অনেক জটিলতা থাকে, চট করে বোঝা যায় না। আমি একজনকে জানি, ফ্যামিলি ম্যান, স্ত্রী পুত্র কন্যার জন্য অসীম মমতা। হঠাৎ সে মিসিং পারসন হয়ে গেল। পাসপোর্ট অফিসে খোঁজ নিয়ে জানা গেল সে পাসপোর্ট করিয়েছে। সেই পাসপোর্টের সূত্র ধরে জানা গেল সে চলে গেছে অস্ট্রেলিয়ায়। খুব পাকাপাকিভাবে গিয়েছে ইমিগ্রেশন নিয়ে। অন্য একটা মেয়েকে বউ হিসেবে নিয়ে গেছে। কাজেই আমার মতে পাসপোর্ট অফিসে খোঁজ নেওয়াটা খুবই জরুরি। অফিসিয়ালি এইসব কাজে অনেক সময় লাগে। দালাল ধরলে 1 সপ্তাহের মধ্যে জানতে পারবে। ওই 1000 খানেক টাকা খরচ হবে। 1000 খানেক না, ফিরোজের 3000 টাকা খরচ হলো। 3000 টাকা খরচের বিনিময়ে জানা গেল হাসানুজ্জামানের নামে কোনো পাসপোর্ট ইস্যু হয়নি। আর একজন গম্ভীর মুখে বলল, মেডিকেল কলেজগুলোর ছাত্রছাত্রীদের জন্য ডেড বডি কেনা হয়। আপনি কি তা জানেন? সাধারণত কেনা হয় বেওয়ারিশ লাশ। বেওয়ারিশ লাশের একটা ভালো মার্কেট বাংলাদেশে আছে। ওইসব জায়গায় খোঁজ নিয়েছেন? খোঁজটা নিতে হবে গোপনে, ডোমদের মাধ্যমে। এইসব বিজনেসে অনেক হাঁসরাশ ব্যাপার আছে। রাশহাস ব্যাপার মানে? ফিশি ব্যাপার। আমার এক দূরসম্পর্কের রিলেটিভ, সম্পর্কে চাচা, তার বড় ছেলে হঠাৎ হারিয়ে গেল। ওদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, বিরাট ক্ষমতাবান। এরা প্রায় তোলপাড় করে ফেলল, যাকে বলে কম্পিং অপারেশন। শেষে ছেলেটা ডেড বডি কোথায় পাওয়া গেল জানেন? কোথায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন অপেক্ষা উপন্যাসের কিছু অংশ। অপেক্ষা উপন্যাসটি লিখেছেন হুমায়ুন আহমেদ, পড়ে শোনাচ্ছিলাম আমি দিলরুবা।